গোটা পৃথিবীর অর্থনীতির চাকা যখন টলমল করছে, যখন বড় বড় উন্নত দেশগুলো মন্দার আশঙ্কায় ভুগছে, ঠিক সেই মুহূর্তে ভারত এমন এক ইতিহাস সৃষ্টি করলো যা আগে পৃথিবীর কোনো দেশ কল্পনাও করতে পারেনি। 100 বিলিয়ন নয়, 120 বিলিয়ন নয়, সরাসরি $138 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটি কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটি আসলে বিদেশের মাটিতে ভারতের সফট পাওয়ার আর আমাদের দেশের সন্তানদের মেধার জয় জয়কার। আজ আমরা এমন একটি রিপোর্ট নিয়ে ব্যবচ্ছেদ করব যা প্রমাণ করে দিয়েছে যে ভারত আজ কেবল একটি দেশ নয়, বরং বিশ্বের অর্থনীতির অক্সিজেন। এই দেখুন, স্ক্রিনে হেডলাইনটি দেখুন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে 2024 সালে রেমিটেন্স বা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর তালিকায় ভারত বিশ্বসেরার মুকুট ধরে রেখেছে। এবং মজার ব্যাপার হলো, আমাদের আশেপাশের কোনো দেশ আমাদের ধারের কাছেও নেই। আজ আমরা এই সম্পূর্ণ জিওপলিটিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ইউনাইটেড নেশনসের অধীনস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সম্প্রতি তাদের বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2026 জনসমক্ষে এনেছে। এই রিপোর্টটি খতিয়ে দেখলে বোঝা যায় ভারত আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বিশ্ব ইতিহাসে এর আগে অন্য কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি। $138 বিলিয়ন রেমিটেন্স ইনফ্লো। সংখ্যাটা শুনতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। আমাদের দেশের প্রায় 19 মিলিয়ন অর্থাৎ প্রায় 1,90,00,000 ভারতীয় আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক সর্বত্রই আজ তেরাঙ্গার জয়গান। তারা শুধু সেখানে জীবিকা নির্বাহ করছে না, বরং বিদেশের মাটিতে নিজেদের মেধা এবং পরিশ্রম বিলিয়ে দিয়ে সেই কষ্টার্জিত ডলার স্বদেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি দ্য ইকোনমিক টাইমসের একটি বিশেষ প্রতিবেদন। হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে ভারতের এই সাফল্য কোনো জাদুর ছোঁয়ায় বা রাতারাতি আসেনি। এটি দীর্ঘ 1.5 দশকের পরিকল্পিত অগ্রগতির ফল। 2010 সালের পরিসংখ্যান যদি আমরা দেখি, তখন ভারত মাত্র $53 বিলিয়ন রেমিটেন্স পেত। কিন্তু গত 14-15 বছরে এই চিত্রটা আমূল বদলে গেছে। আজ সেই সংখ্যাটা প্রায় 3 গুণ বেড়ে $138 বিলিয়ন পৌঁছেছে। ভাবুন একবার, বর্তমানের এক্সচেঞ্জ রেট অনুযায়ী $1 যদি 94 থেকে 95 টাকার আশপাশে হয়ে থাকে, তবে এই $138 বিলিয়ন ভারতীয় মূল্য কত বিশাল হতে পারে। এটি ভারতের জিডিপির এক উল্লেখযোগ্য অংশ। ভারত আজ আর শুধু সস্তা শ্রম আর অদক্ষ শ্রমিক পাঠানোর দেশ নয়, ভারত আজ বিশ্বমঞ্চে গ্লোবাল লিডার হয়ে উঠেছে। আমেরিকা থেকে ইউকে কিংবা ইউএই থেকে কানাডা, পৃথিবীর শক্তিশালী অর্থনীতিগুলো আজ ভারতীয় মেধার উপর চরমভাবে নির্ভরশীল। সিলিকন ভ্যালি টেক জায়ান্ট থেকে শুরু করে বিদেশের নামী হাসপাতালের সার্জন, সবখানেই আজ ভারতীয়দের জয় জয়কার। এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে এমন এক ফিনান্সিয়াল শিল্ড বা সুরক্ষা কবচ প্রদান করে যা বাজারের অস্থিরতা কিংবা বাইরের কোনো নেতিবাচক শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। এটি হলো নতুন ভারতের প্রকৃত ফিনান্সিয়াল স্ট্রেংথ বা আত্মনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত। অনেকেই আমাকে প্রশ্ন করেন, এই রেমিটেন্স আসলে কি? খুব সহজভাবে বললে, আমাদের দেশের যে সমস্ত সিটিজেন্স বিদেশে গিয়ে কাজ করেন কিন্তু এখনও ভারতের নাগরিকত্ব ধরে রেখেছেন, তারা যখন তাদের উপার্জিত অর্থ নিজেদের পরিবার বা দেশের প্রয়োজনে ভারতে পাঠান, তাকেই বলা হয় রেমিটেন্স। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা বিদেশে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিয়ে নিয়েছেন, তাদের পাঠানো টাকা কিন্তু প্রথাগত রেমিটেন্সের মধ্যে পড়ে না। এই রিপোর্টটি বলছে আমাদের দেশের সেই সমস্ত জাতীয়তাবাদী নাগরিকরা যারা বিদেশের মাটিতে ভারতকে রিপ্রেজেন্ট করছেন, তারাই আজ দেশের মূল ভরসা। এই রেমিটেন্সের ক্ষেত্রে ভারতের যে দাপট, তাকে বলা হয় গ্লোবাল ডমিনেন্স। আপনারা যদি দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা দেশের দিকে তাকান, তবে দেখবেন ভারত কোথায় দাঁড়িয়ে আছে। দ্বিতীয় স্থানে আছে মেক্সিকো, যাদের রেমিটেন্স ভারতের অর্ধেকেরও কম, মাত্র $68 বিলিয়ন। আর চীন, যাদের সাথে আমাদের সবসময় তুলনা করি, চীনের রেমিটেন্স মাত্র $48 বিলিয়ন। অর্থাৎ চীনের থেকে আমরা প্রায় 3 গুণ বেশি শক্তিশালী এই সেক্টরে। চীন তাদের নাগরিকদের কঠোর নিয়ন্ত্রণে রাখে, বাইরে বেরোতে দিতে চায় না, কিন্তু ভারত সরকার তার নাগরিকদের বিশ্বজয়ের সুযোগ করে দেয়। আজ সিলিকন ভ্যালির সিইও থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বড় ইঞ্জিনিয়ার, সবখানেই ভারতীয়দের জয়গান।
এটি ভারতের বৈদেশিক নীতির এক বিরাট বড় সাফল্য। আমাদের ফরেন পলিসি আজ এমনভাবে তৈরি যে ভারতীয়রা সারা বিশ্বে সম্মানের সাথে কাজ করতে পারছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন আন্তর্জাতিক মহলে ধারণা করা হতো যে ভারত থেকে শুধু কম দক্ষ শ্রমিক বা লেবাররাই বিদেশে যান এবং তারাই প্রধানত রেমিটেন্স পাঠান। কিন্তু 2026 সালের এই রিপোর্টে সেই পুরনো ধারণাকে ভেঙে চুরমার করে এক অবাক করা তথ্য দিচ্ছে। এখন ভারতের রেমিটেন্স ইনফ্লোর এক সিংহভাগ বা বড় অংশ আসছে হাই স্কিল্ড মাইগ্রেশন থেকে। আজ ভারতের হাজার হাজার যুবক যুবতী বিদেশের মাটিতে পা রাখছেন কেবল শ্রমিক হিসেবে নয়, বরং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, হেলথ কেয়ার প্রফেশনালস এবং গ্লোবাল রিসার্চার হিসেবে। আপনারা যদি IOM এর রিপোর্টের দিকে নজর দেন, দেখবেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিশেষ করে USA, UK এবং ইউরোপের দেশগুলোতে ভারতীয় পেশাদারদের গড় আয় আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। আগে যেখানে আমরা মূলত কায়িক শ্রম রপ্তানি করতাম, আজ আমরা বিশ্ববাজারে আমাদের মেধা বা ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল রপ্তানি করছি। আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে, কারণ একজন দক্ষ পেশাদারের উপার্জিত ডলারের মান এবং পরিমাণ দুই সাধারণ শ্রমের তুলনায় অনেক বেশি। এই বিশাল পরিবর্তন কিন্তু এমনি এমনি আসেনি। এটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়ার মতো মিশনগুলোর সফল রূপায়ণের ফলে। আমাদের দেশের উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষার মান আজ বিশ্বজুড়ে সমাদৃত। যখন একজন ভারতীয় ডাক্তার লন্ডনের কোনো হাসপাতালে জটিল অপারেশন করেন বা একজন ভারতীয় ইঞ্জিনিয়ার সিলিকন ভ্যালিতে কোনো বৈপ্লবিক কোড লেখেন, তখন দেশে শুধু বৈদেশিক মুদ্রায় আসে না, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিও এক নতুন উচ্চতায় পৌঁছায়। এই মেধাবী প্রবাসীরাই আসলে ভারতের আসল গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারা বিদেশের মাটিতে সাফল্যের শিখরে থাকলেও তাদের শিকড় আজও ভারতের মাটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর তার প্রমাণ হলো প্রতি বছর তাদের পাঠানো এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স। এখন আপনাদের মনে একটা যৌক্তিক প্রশ্ন আসতেই পারে, এই $138 বিলিয়ন বিদেশ থেকে আসছে ঠিকই, কিন্তু এতে সাধারণ ভারতীয় হিসেবে আমাদের দেশের প্রত্যক্ষ কী লাভ আছে? কেন আমি এটাকে ভারতের ন্যাশনাল স্ট্রেংথ বা জাতীয়তাবাদী শক্তির উৎস বলছি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের গভীর অঙ্কের মধ্যে। দেখুন, ভারত একটি দ্রুত বর্ধনশীল দেশ। আমাদের উন্নয়নের চাকা সচল রাখতে প্রচুর পরিমাণ জ্বালানি তেল এবং উন্নত প্রযুক্তি বা মেশিনারি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আর এই আন্তর্জাতিক বাণিজ্যের পুরো লেনদেনটাই করতে হয় ডলারে। অর্থাৎ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ ডলার প্রতি বছর বাইরে চলে যায়। অন্যদিকে আমরা যা বিদেশে এক্সপোর্ট করি তার থেকে প্রাপ্ত আয় অনেক সময় আমাদের আমদানির খরচের তুলনায় কম হয়ে থাকে। অর্থনীতিতে এই যে ফাঁক বা ব্যবধান, একেই আমরা বলি ট্রেড ডেফিসিট। এই সংকটময় মুহূর্তেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় আমাদের প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স। ভারত যখনই কোনো আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা বা সংকটের মুখে পড়ে, এই $138 বিলিয়ন ঠিক এক অজেয় ঢালের মতো দেশের সামনে দাঁড়িয়ে যায়। আমাদের টাকার মান অর্থাৎ ভ্যালু অফ রুপিস যাতে হু হু করে পড়ে না যায়, তাকে স্থিতিশীল রাখতে এই ডলার অক্সিজেন হিসেবে কাজ করে। একটু গভীরভাবে ভেবে দেখুন, যদি এই বিশাল পরিমাণ টাকা বিদেশ থেকে না আসতো, তবে ভারতকে তার আমদানি খরচ মেটাতে গিয়ে রিজার্ভ ব্যাংক বা RBI এর গচ্ছিত সোনার ভাণ্ডার বা বৈদেশিক মুদ্রার কোষাগারে হাত দিতে হতো। কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা সেই গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। তারা বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশে ডলার পাঠাচ্ছেন বলেই আজ ভারতের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এত মজবুত। শুধু তাই নয়, এই টাকার এক বিরাট অংশ সরাসরি ভারতের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের হাতে পৌঁছায়, যা দিয়ে তৈরি হচ্ছে নতুন বাড়ি, ছোট ছোট ব্যবসা এবং স্থানীয় স্তরে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। অর্থাৎ বিদেশের মাটিতে উপার্জিত ডলার আজ সরাসরি ভারতের তৃণমূল স্তরের মানুষের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাচ্ছে। এটিই হলো নতুন ভারতের অর্থনীতির আসল আত্মনির্ভরতার গল্প। তবে বন্ধুরা, মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, তেমনি এই অভাবনীয় সাফল্যের মাঝেও কিছু কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, যা নিয়ে আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। প্রথমত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং সেখানে বাড়তে থাকা হোয়াইট ন্যাশনালিজমের ঢেউ। আপনারা দেখছেন যে সেখানে ইমিগ্রেশন বা অভিবাসন নীতি দিন দিন আরও কঠোর করার একটা প্রবণতা তৈরি হচ্ছে,
যা অনেক সময় ভারতীয় পেশাদারদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে এখানে আমাদের ভরসার জায়গা হলো ভারত সরকারের সুদৃঢ় ডিপ্লোম্যাটিক রিলেশনস। আজ ভারত কোনো দুর্বল রাষ্ট্র নয়, বরং ওয়াশিংটনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এক স্ট্র্যাটেজিক পার্টনার। তাই আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষায় সরকার বিশ্বমঞ্চে কতটা বদ্ধপরিকর তা আমরা বারবার দেখেছি। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতি বা জিওপলিটিক্স। গাজা, ইসরায়েল বা লেবাননে যে অস্থিরতা এবং যুদ্ধের আবহাওয়া চলছে তা সেই অঞ্চলে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় সুরক্ষার উপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। কিন্তু ভারতের ইতিহাস সাক্ষী আছে, সে কুয়েত সংকট হোক বা সাম্প্রতিক সময়ের অপারেশন গঙ্গা, বিপদে ভারত সরকার তার নাগরিকদের মাঝপথে ফেলে আসেনি। প্রয়োজনে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে বুক দিয়ে আগলে আমাদের ভাই বোনদের দেশে ফিরিয়ে আনার ক্ষমতা আজ ভারত রাখে। এখানেই শেষ নয়, বর্তমান যুগের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সামনে এক নতুন সমীকরণ হাজির করেছে। চ্যাটজিপিটি বা অন্যান্য উন্নত এআই টুলস আসায় সাধারণ স্তরের আইটি জব বা সার্ভিস সেক্টরের উপর একটা ঝুঁকি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভারতীয়দের যে সহজাত মেধা, লজিক্যাল থিঙ্কিং এবং সৃজনশীলতা তাকে কোনো যান্ত্রিক অ্যালগরিদম পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। বরং ভারতীয় পেশাদাররা এই নিউ টেকনোলজিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই গ্লোবাল মার্কেটে নিজেদের অবস্থান আরও বেশি মজবুত করবে। যেখানে আজ চীনের মতো দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কালো ছায়া দেখা দিচ্ছে, সেখানে ভারত তার বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা যুবশক্তির উপর ভর করে ডানা মেলছে। আমরা এখন আর শুধু ব্রেন ড্রেন নিয়ে চিন্তিত নই, বরং আমরা বিশ্বাস করি ব্রেন এক্সচেঞ্জে। বিদেশে 10-15 বছর কাজ করে যখন একজন ভারতীয় উন্নত অভিজ্ঞতা এবং গ্লোবাল এক্সপোজার নিয়ে দেশে ফিরে আসছেন, তখন তিনি এখানে নতুন নতুন স্টার্টআপ এবং ইনোভেশন হাব তৈরি করছেন। বিদেশের সেই ডলার আর দেশের এই মেধা, এই দুয়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে বিকশিত ভারত বা উন্নত ভারতের মজবুত ভিত্তি। এটি হলো আমাদের আগামীর স্বপ্ন এবং বাস্তব। পরিশেষে একটা কথাই বলবো, $138 বিলিয়ন শুধু একটা সংখ্যা নয়, এটা 140 কোটি ভারতীয়র গর্ব। আজ থেকে 20 বছর আগে বিশ্ব ভারতকে অবজ্ঞার চোখে দেখত, আর আজ সেই বিশ্বই ভারতীয় রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছে। মেক্সিকো বা চীন কেউই ভারতের ধারের কাছে নেই। এটি হলো নিউ ইন্ডিয়ার আসল শক্তি। আমাদের প্রবাসীরা আজ ভারতের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তারা প্রমাণ করে দিয়েছেন যে ভারত কেবল অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও এক অপরাজেয় শক্তি। সরকার এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একদিন বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবই। আপনাদের কি মনে হয়, ভারতের এই সাফল্য কি আগামী দিনে আরও বাড়বে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতীয় এই খবরটি জানতে পারে। আমি সুশোভন, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।